পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়, ৭ দলের আন্দোলনে এনসিপি নেই। নিত্যপণ্যের বাজারে আগুন, ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। দর্শক, খবর সংযোগের পলিটিক্সে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। আমি কাউসার খোকন। কাউসার ভাই, আজকে বেশ কিছু নিউজের আমরা পর্যালোচনা করব। এটা আপনার জাতীয় ইস্যু রয়েছে, আমাদের নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দাম নিয়েও রয়েছে, এনসিপির বক্তব্য রয়েছে, জামাতের রয়েছে, তারপরে আপনার ডেঙ্গু নিয়েও কিছু আসন্ন সংকেত রয়েছে। তো আপনার কাছে আমি প্রথমে জানতে যাব, নিশ্চয়ই আপনি বাজার হাট করেন, আপনার বিগত সরকারের আমলে নিত্য পণ্যের দ্রব্যমূল্য আপ ডাউনের মধ্যে ছিল, কখনো খুব বাড়তো, কখনো মোটামুটি ছিল, কিন্তু গত এক বছরে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবটা বেশি করে পড়েছে এখানে। তারপর সিন্ডিকেটগুলা আবার কিছুটা মাথা ছাড়া দিয়ে উঠেছে। তো বাজারের আসলে অবস্থা কি বলেন তো? কাজল ভাই, ধন্যবাদ আপনাকে। বাজার আপনি বললেন, আমি করি, আপনিও করেন, আমাদের সবাইকে বাজার বেঁচে থাকার জন্য তো করতে। বিষয়টা হচ্ছে বাজার যেটা, ওই যে আপনি বললেন যে গত এক বছর গত সরকারের কথা বললেন। হ্যাঁ, আমরা সবাই জানি যে গত সরকার আমলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, অনেক আন্দোলন, অনেক লেখালেখি, সবকিছু হয়েছে। যখন সরকার চেঞ্জ হইলো, অনেক পণ্যের দাম কমে গেছিল। হ্যাঁ, অনেক পণ্যের দাম অনেকটা কমে গেছিলো। তখন কয়েকদিন আমাদের সিন্ডিকেটগুলো বন্ধ ছিল। সবাই আমরা ফেসবুকে লেখালেখি করতেছি, তুলনামূলক দিছি যে এই দাম এত, এর দাম অনেক কমে গেছিলো। মানে আপনি বলছেন 2024 সালে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে অনেক দ্রব্যমূল্যের দাম কমে গেছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই আগের অবস্থায় ফিরে এসেছে। হ্যাঁ, ধরেন আপনার যেই দামটা আগে ছিল সেইটাই অবস্থায়, সেই জায়গা থেকে আমরা নিচে আসতে পারি না। যদি ধরেন আপনি বাজারে এখন যান, কোনো সবজি আপনি 80 টাকার নিচে কিনতে পারবেন না। এখন তো দেশে কোথাও বন্যা হচ্ছে না বলে আমার জানেন। হ্যাঁ, সরবরাহ আছে। তারপরে আপনার ইয়ে করতে যান, আলু দামটা একটু সহনীয় আছে আগের গত সরকার তুলনায়, বেশি করে আলু খান। তো এখন আপনি অন্য কোনো সবজি, আমি গতকাল বাজারে যেয়ে দেখেছি আপনার ঢেঁড়স 60 টাকা সর্বনিম্ন, তারপরে করলা, উস্তা এগুলো 80 টাকার নিচে পাওয়া যায় না। তাহলে আপনি ধরেন এই যে, আর এই যে টমেটো তো আপনার 140 টাকা 50 টাকার উপরে, তারপরে আপনি মিষ্টি কুমড়া 60 টাকা, হ্যাঁ, কচু 60 টাকা। হ্যাঁ, তাহলে আপনার কোনটা কমে আছে? পেঁপেটা মনে হয় 40 টাকা। হ্যাঁ, তাহলে আপনি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি খান আর মোটা চালের ভাত খান, কারণ চালের দামও তো অনেক। চালের দামও বেশি, মোটা চালের ভাত খাওয়ার সুযোগ নেই। এখন আপনি মোটা চাল খাইতে গেলেও আপনার 60 টাকা পাওয়া যায় না, 60 টাকা প্লাস 65-70 টাকা লাগে। হ্যাঁ, এখন ওই যে যেটা হলো কি টিসিবি, যেটা এটা তো সবাই পায় না ভাই। কততে ওইটা অনেক নির্দিষ্ট পরিমাণ কাট করতে হয়, ইয়ে করতে হয়। এখন হচ্ছে যারা এইখানে নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা তো কার্ডও পায় না, বা আপনার কারোর কাছে যেতেও পারে না, শুধু সুবিধা পায় না। হ্যাঁ, এখন সে আবার তার চক্ষু লজ্জার কারণে সে ট্রাকে যায়, লাইনেও দাঁড়াইতে পারে না। তাহলে সে কিভাবে খাবে? তার দ্রব্যমূল্য প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু স্যালারি বলেন, আয় বলেন, এগুলো কি বাড়ছে না। তাহলে কি হয়, তার ওই যে নিঃশ্বাস নিতেই একটা কষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা ভাব। আমি বাজারে যে দেখেছি কাজল ভাই, যে অনেকে বাজারে যে খালি দাম দর করে চলে আসছে, ভাই এটা কত জিজ্ঞেস করে চলে আসে, কিন্তু কেনে না, কারণ তার বাজেটের সাথে মিলে না। আমি একজনের বাজারের সাথে গিয়ে, আমি কাল শুক্রবার, সেদিন তার সাথে আমি কথা বললাম। সে তার খুব শখ একটা ইলিশ মাছ কিনবে, বাজারে তার ছেলে মেয়েকে খাওয়াবে, আসছে বাজারে, যে এসে বাজারে দেখে ইলিশ মাছের দামের কি অবস্থা, সে ঘুরে সেই ইলিশ মাছ না নিয়ে চলে গেছে। দেখেন, আমাদের দেশে একজন মধ্যবিত্ত মানুষ ইলিশ খাওয়ার সাহস করতে পারে না, বাজার থেকে ঘুরে চলে আসে। তাহলে আপনি কিভাবে বলবেন যে এই দেশের বাজারের অবস্থা ভালো? আপনি সর্বশেষ মাছের তরকারি কবে খেয়েছেন মনে পড়ে? আমি খেয়েছেন হয়তো, কিন্তু খেয়েছি, সেটা আগে যেভাবে খেতাম সেভাবে না। ধরে না, আমি আগে পাঙ্গাস মাছ খেতাম না, আমি আমার বাচ্চার জন্য কিনতাম, সেটা দাম ছিল খুবই কম। এখন এটা ডাবল হয়ে গেছে, আমি মাছটা কিনা কমাই দিছি। আগে 2টা মাছ কিনলে এখন 1টা কিনি, অথবা 4টার জায়গায় 1টা কিনি, 3টা কিনি, 3টার জায়গায় 1টা কিনি। সবই শুধু আমি না, আপনি একটু প্রত্যেকটা পরিবারের খবর নিয়ে দেখেন, সবাই ব্যয় সংকোচ করতেছে কোথায়? খাবারে যায়। হ্যাঁ, তারপরে আপনি আরেকটা বিষয় দেখেন কাজল ভাই, আপনার মনে পড়ে কিনা, আগে ধরেন আপনার বাসায় যদি কোনো গেস্ট আসতো, আনন্দ লাগতো যে মেহমান আসবে, একটু ভালো মন ভরে তাকে পুরো মানে যত ধরনের আইটেম আছে আমার সাথে বললে হয়তো যে আমরা আসতেছি। হ্যাঁ, বলতে হইতো না কয়জন আসতেছি, এখন বলে ভাইয়া কয়জন আসবে, হ্যাঁ কখন খাবেন,
এই যে হিসেব করে রাখা, আগে তো হিসেব করতে হইতো না, কখন আসবেন, কয়েকজন আসবেন, হ্যাঁ অসুবিধা নেই, রান্না করা যাবে, বাজারে সহজ ইয়া ছিল, একটা হাতের নাগালে ছিল আপ্যায়ন করতে। এখন মানুষ কেউ যদি বলে আমি আপনার বাসায় আসতেছি, না চাইলেও বুড়ো কুচকিয়ে যায় যে কোন বিপদে পড়ি, কতজন আসতেছে, কি খাওয়াবো, বা একটা টেনশন পড়ে যায়। আচ্ছা, তারপরে আপনি মনে করেন যে মাছের দামটা এত, মাছ তো দেশে বন্যা হচ্ছে না বা কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই যে ভেসে চলে গেছে না, আপনার উত্তরবঙ্গে বা এদিকে দেখেন বাগেরহাটের দিকে এখানে ঘেরের অভাব নাই, এমন না যে আপনার মাছের যে আধার খাবারটার দাম প্রচুর পরিমাণে বাড়ছে, এর উপরে তো সম্ভবত ট্যাক্সও বসানো হয়নি আমার যত জানার কথা। বাজার যখনই আপনি কাউকে জিজ্ঞেস করবেন সিন্ডিকেটের কথা বলে, তা দেশে তো একটা সরকার আছে এবং এই সরকার নির্বাচিত না, কিন্তু জনগণের দ্বারাই তো বসানো হয়েছে। আমাদের রাজনীতি প্রতিনিধিদের যে আওয়ামী লীগের সমর্থন যারা, তারা ছাড়া সবাই বলতেছে এই সরকার ভালো, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মানুষের সরকার, তারা সংস্কার করতেছে, দেশের জন্য খুব উন্নয়ন করতেছে, দ্রব্য মূল্য সহনীয় করতেছে। কোথায় সেটা? আপনার কোথায়? আপনার ইলিশ খেতে পারেন, একটা লোক চলে আসে, আমাদের এইবার তো আপনার ইলিশ সপ্তাহ পালন করা হয়েছে, ইলিশ জেলেদের ধরতে দেয়, প্রজনন তো খারাপ হয় নাই, তাহলে আপনার সমস্যাটা কোথায়? সিন্ডিকেটের বাজারে দোহাই দিয়ে কতদিন বাঁচবে? আপনার ভারতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠানো হয়েছে এবং দাম দেখা গেছে যে 1500 থেকে 1600 টাকা, আমরা কিনি 2300 থেকে 4000 টাকা। আমরা কিনি না, বাংলাদেশের যারা ধনী শ্রেণীর লোক আমি বলবো, কারণ ওনারা ছাড়া তো ইলিশ, আমাদের দেশে ইলিশ উৎপাদন হয়, আমাদের দেশে ইলিশ হয়, আমরা খাচ্ছি বেশি দামে, আমাদের অন্য দেশে আমরা দিচ্ছি কম দামে। আগে তো একটা বদনাম ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সিন্ডিকেট ভাঙা যায় না, এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, তাহলে এখন সিন্ডিকেট প্রকাশ্যে চাঁদাবাজি নাই, তাহলে আসলে দেখতেছেন না কেন? আপনার জনগণ, আপনি ধরেন আগে আপনি দুপুরে ভাত খেতে বসলেন, আপনার একটা সবজি থাকতো, একটা ডাল থাকতো, আমিষ একটা বা দুইটা থাকতো, এখন আপনাকে যে কোনো একটা আইটেম দিয়ে হয় ডাল ভাত আলু ভর্তা, সপ্তাহে একদিন আমিষ, আর ডিমটা তো 140 থেকে 50, কখনো কখনো গরিবের আমিষ যাকে বলা হয়, তাহলে মানুষ খাবেটা কি? খাবেন কি? সেটাই আমার প্রশ্ন, জনগণের বড় প্রশ্ন। আপনি ঠিক আছে মাছের দাম বেশি, তাহলে সবজি খাই, সবজির দামও তো কম না। আবার ঠিক আছে ডাল ভাত খাবো, সেইখানে তো ডালের দামও কম না। আবার আপনি কি বলেন কি ডিম দিয়ে ভাত দিয়ে, আমাদের আগে কি ছিল যে কিছু না থাকলে একটা ডিম ভেজে খাও, সেই ডিমের দামটা তো কম না। 5ই আগস্টের পর সবকিছুতে একটা সংস্কার আসবে, মানুষের মধ্যে ভিতর থেকে একটা চেঞ্জ আসবে, সহনীয় পর্যায়ে সব জিনিসপত্রের দাম থাকবে, কিন্তু কিছুদিন যাবার পর আবার সেই আগের সমস্যা, সিন্ডিকেটের মাথাচাড়া দিয়ে ওঠা, অহেতুক বিভিন্ন বাহানা দিয়ে সবজির দাম বৃদ্ধি, আসলে গরিব মানুষের যাওয়ার জায়গা কোথাও নাই। এখন কাজল ভাই যেটা বিষয় হচ্ছে, আমি আমাদের সরকার এবং যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট বাজারের সাথে, তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা এইদিকে একটু নজর দেন, ভোক্তা অধিকার যারা নিয়ে কাজ করতেছেন তারা মনিটরিং বাড়ান। একটু আমাদের সব আছে, আইন আছে, নিয়ম আছে, কিন্তু প্রপার মনিটরিং নাই, প্রয়োগ নাই। মনিটরিং থাকলেও সেটা প্রয়োগ নাই, বাস্তবায়ন নাই। আমি সবার কর্তৃপক্ষের সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ এদিকে একটু নজর দিন। ঠিক আছে, আমাদের কাউসারের কথা যেন শুনে। আচ্ছা কাউসার, কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, সেটা বলতেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করছেন। তারিখ কি? মাস, যে ফেব্রুয়ারি মাঝামাঝিতে প্রথমার্ধে, রমজানের আগে হবে। তো এখন সব দলের টুকটাক প্রস্তুতি নিচ্ছে বা নিচ্ছে, আবার এদিকে জামাত আপনার কিছু দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছে, যে কিছু সংস্কার চাচ্ছেন তারা। তো সব মিলিয়ে রাজনীতির অবস্থাটা কেমন কাজল ভাই, যদি একটু বলতেন আমার। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন, প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, রমজানের আগে, এবং সেই অনুযায়ী আপনার ইসিও একটা রোডম্যাপ দিয়েছে। আবার যতদূর ডিসেম্বরের দিকে আপনার দলগুলো আস্তে আস্তে ইশতেহারের দিকেও যাবে। এখন যেটা হচ্ছে, বিভিন্ন দল গণসংযোগে ব্যস্ত, আপনার অফিসিয়ালি না, আর্মি অফিসিয়াল দেখা যাচ্ছে যে কোনো এলাকায় যাচ্ছে, ভোট চাচ্ছে। কেন, যারা নির্বাচন করবে মোটামুটি তাদের তো একটা মার্কা নির্দিষ্ট আছেই। তা আপনার নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটা আন্দোলনের বিষয় চলে আসছে। 7 দল একত্র হয়ে বিভিন্ন দাবি দেওয়া চাচ্ছে, তার মধ্যে 3-4টি মূল দাবি হচ্ছে আপনার জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের পরে যেন নির্বাচনটা হয়।
তারপরে এই জুলাই আন্দোলনের সময় যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারটা সম্পূর্ণ হয়, এবং যারা দেশের বাইরে পলাতক তাদেরকে দেশে এনে যেন বিচারের সম্মুখীন করা হয়। জাতীয় পার্টি আবার তৃতীয়টা হচ্ছে আপনার আপনার ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রদের। আওয়ামী লীগের নির্বাচন করতে পারবে না, নির্বাচনে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে, বাতিল হয়নি, নিবন্ধন স্থগিত হয়েছে। এখন দাবি উঠছে আপনার বিশেষ করে গণপরিষদের সঙ্গে যে সমস্যাটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে জামাত সহ অন্যান্য দলগুলা, বিএনপি ছাড়া অন্য দলগুলা সাবেক সরকারের দোসর হিসাবে এবং 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে। যদি এটা নিষিদ্ধ করা হয় তাহলে মনে করেন নির্বাচনে আরেকটি দল কমে গেল। এখন চলে আসি যে আপনি বলছিলেন যে কিছু দল আন্দোলন করছে। 7 দলের একটা জাতীয় পার্টি, জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট এবং সমমনা কিছু ইসলামিক দল, এছাড়া এনসিপি, আরও কিছু দল মিলে তারা যে দাবিগুলো চলে আসছে যে পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায়। তাদের দাবি হচ্ছে গত 52 বছর যে নির্বাচনগুলো হয়েছে জন আকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি, তার মানে তারা চাচ্ছে সমষ্টিগতভাবে পিআর পদ্ধতি দিয়ে নির্বাচনে হোক। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নিয়ে যে আন্দোলন হচ্ছে, সেখানে আবার এনসিপি গতকাল রাতে এনসিপির যে আপনার আহ্বায়ক, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, আমি স্পষ্ট হুবহু সে কথাটা তুলে ধরছি। তিনি বলেছেন, আমরা নিম্নকক্ষে পিআর চাই না, আমরা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। এছাড়া আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। তার মানে 7 দলের আন্দোলনে নেই এনসিপি। হ্যাঁ, এটা উনি তো যেহেতু আহ্বায়ক, প্রধান আহ্বায়ক, উনি ওনার কথাই দলের কথা, তাহলে বলছে যে এই যে আন্দোলনে এনসিপির একটা মৌলিক সমর্থন থাকে, তারা মাঠে নাই, কারণ তারা ঐক্যমত কমিশনকে আরো সময় দিতে চায়। এদিকে গোলাম পরোয়ার আপনার গতকাল যেটা রংপুরে একটা জনসভা করেছে, রংপুরে জনসভা করে জুলাই সনদ এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়, যে পদ্ধতি নিয়ে এত আলোচনা, আন্দোলন যে দাবিগুলো সেগুলো ছাড়া তারা নির্বাচনে যেতে চাচ্ছে যাবে না। হ্যাঁ, উনি বলেছেন যে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতেই সংসদের উভয় কক্ষে নির্বাচন করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি ফ্যাসিস্টের জন্ম হবে, স্বৈরাচার ফ্যাসিস্টটা আবার ফিরে আসার সুযোগ পাবে। তাই তারা এই যুক্তিতে আন্দোলন করে বেড়াচ্ছে। এখন দেখেন, ফেব্রুয়ারিতে একটা নির্বাচনমুখী সবাই, এর মধ্যে আপনার জামাতের যে আমির, উনি ঢাকা 15-তে আপনার জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং কিছুটা নির্বাচনে প্রচারণা, কারণ ধারণা করা হচ্ছে মিরপুর 13, ঢাকা 15, মিরপুর 13 যেটাকে আমরা বলি, নির্বাচনে উনি ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেও পারেন, কিন্তু উনি জামাতের পক্ষে গণসংযোগ কিন্তু অলরেডি করার ফলে যেটা হচ্ছে এখানে আপনার নির্বাচনে প্রচারণাও চলছে, পাশাপাশি আন্দোলন পিআর পদ্ধতিকে নিয়ে আসা। কারণ আগের যদি আপনি নির্বাচনের রেকর্ড দেখেন তাহলে এনসিপিতেই এনসিপি প্রথম, বাম দলগুলো কতগুলো আসন পায় আমরা সবাই জানি, সেটা যথেষ্ট নয়। আর জামাতে ইসলামী সর্বোচ্চ 15, 16, 7, 8 এভাবে আপনার আসনগুলো পেয়ে থাকে। কিন্তু পিআর পদ্ধতি হলে হবে কি, ধরেন এনসিপি সারা দেশে এনসিপি দল সারা দেশে 30% ভোট পেল, তাহলে তারা সংসদের 300 আসনের মধ্যে 30টা আসন পাবে। তাহলে ছোট দলগুলোর অংশীদারিত্ব থাকছে, এইটার পক্ষে তারা যুক্তি চালিয়ে যাচ্ছে। এইটা আরো ক্লিয়ার হবে এই মাসে, তো আরো কয়েকটা আপনার সমাবেশ আছে, মহাসমাবেশ আছে। এই দলের সরকার বা এটাকে কিভাবে নিচ্ছে, বিএনপি চুপচাপ এখন আছে, কিন্তু বিএনপি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা সবসময় পিআর পদ্ধতির বিরোধিতা করে আসে। তারা বলছে এটা অজনপ্রিয়, এবং তারা সম্প্রতি নেপালের যে সরকার পরিবর্তন হলো সেটা তো তারা এই উদাহরণ টেনেছে যে পিআর পদ্ধতির ফলে তাদের দেশের অবস্থা। যেটা বলছিলাম, সরকারের বিভিন্ন পর্যায় থেকে উপদেষ্টা থেকে শুরু করে, প্রেস সেক্রেটারি থেকে শুরু করে, আর প্রধান উপদেষ্টাও বলে যে ফেব্রুয়ারি নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে এবং ঐতিহাসিক নির্বাচন। কিন্তু তিনি সর্বশেষ ইউরোপিয়ান যে ডেলিগেটরা আসছিলেন তাদের সাথে আলাপ আলোচনা বলছে একটি দেশ এবং কিছু দল এই নির্বাচন বানচালের চেষ্টা করছে। আর দর্শকরা জানেন, আপনিও জানেন
দর্শকরা আপনারা যদি জেনে থাকেন কোন দেশ বা কোন দল নির্বাচন বানচালের চেষ্টা করছে আমাদের কমেন্টে জানান। তো সাময়িকভাবে দেখা যাচ্ছে নির্বাচনে আবহাওয়া থাকলে একটা কিন্তু সংঘাতের ভয় রয়ে যাচ্ছে, যেহেতু এখানে পিয়ার পদ্ধতি আছে, জুলাই সনদে বাস্তবায়নের একটা ব্যাপার আছে, সংস্কারের ব্যাপার আছে, সংস্কার কিন্তু এখনো হয়নি না। সংস্কারের কথা বলা হয়েছে, সবকিছু মিলিয়ে শুধু তো প্রধান উপদেষ্টা এবং এনসিপি আর জামাত বলে যে শুধু নির্বাচন করার জন্য তো এই গণ অভ্যুত্থান হয়নি। এই যে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম দুর্নীতি চলে আসতেছে এগুলার একটা সংস্কার করে, বিএনপির আবার বক্তব্য হলো যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে যতটুকু কাজ করেছেন জনগণ দ্বারা নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে সেটা হস্তান্তর করা এবং তারা সমস্যা আগিয়ে নিয়ে যাবে। আজকে পলিটিক্স এই মোটামুটি আমরা চোখ রাখবো, কারণ হচ্ছে পলিটিক্সের ব্যাপার যখন অনেক কিছু অনেক সময় ঘটতে পারে, আমরা সেভাবে এখন একটা স্বাস্থ্যগত বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করি। আমরা জানি যে জুন জুলাই থেকে শুরু করে অনেক সময় সেপ্টেম্বর পর্যন্ত, আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রভাব বাংলাদেশে প্রচুর থাকে। কয়েক বছর ধরে আমরা এটাতে ভুগতেছি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যায়। সিটি কর্পোরেশনগুলো কিন্তু এবারে তো সিটি কর্পোরেশনে কেউ নাই, প্রশাসক নিয়োগ করা হয়েছে দুই সিটি কর্পোরেশনে, কাউন্সিলগুলো বেশিরভাগই পলাতক রয়েছে। 5ই আগস্টের পর থেকে প্রপারলি প্রতিদিন মশা নিধনের ওষুধও দেওয়া ঠিকভাবে হচ্ছে না, এবং বলা হচ্ছে এই সেপ্টেম্বর মাস এখনো শেষ হয়নি কিন্তু সর্বোচ্চ 45 জনের মৃত্যু কিন্তু হয়ে গেছে। অ্যালার্ম একটা বিষয়, এই সময়টা আপনার অত বৃষ্টিও হয় না, কিন্তু সরকারি হিসাবে 22 জন বলতেছে। 22 জন, কিন্তু রাজধানী সব বিভিন্ন সরকারি 22 কিন্তু 45 জন বিভিন্ন গণমাধ্যমে আসছে। আচ্ছা, এই যে ডেঙ্গু পরিস্থিতি এখন, এটা নিয়ে কিছু আপনি বলেন। এখন কাজল ভাই যেটা বললেন যে আপনার ডেঙ্গুর সময় মশাবাহিত এই সময় কিন্তু শেষ, হ্যাঁ, তারপরও কিন্তু এখনো এই চিত্র দেখা যাচ্ছে, ডেঙ্গু হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের সারা দেশে আপনার ওই যে বৃষ্টি কিন্তু থেমে নেই, বৃষ্টি বাদলা হচ্ছে, পানি জমছে একসাথে সারা দেশে না কিছু কিছু এলাকায়। হ্যাঁ, তো কি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে পানি জমছে, জমে সেটা থেকে মশা উৎপাদন হচ্ছে। এই যে এটার কারণ হচ্ছে কি আপনার এর প্রকোপটা বাড়ার কারণ হচ্ছে মৌসুমী বায়ু, অপরিকল্পিত নগরায়ন, স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বলতা, জনসাধারণ অসচেতনতা। এখন দেখেন কাজল ভাই, এইখানে আমরা যারা আছি সাধারণ জনগণ, তারা ধরেন বারবার আগেই মানে এই সরকার বলে নাই, বা এই এখনকার আপনি বললেন যে এখন এই আপনার বিভিন্ন পলাতক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট খালি আছে, শূন্যস্থান ফিল আপ হয় নাই, তো এই কারণে বা কোন কারণে এখন এইটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা আমি জানি না, কিন্তু আমি একজন ব্যক্তি হিসেবে আমার সচেতনতা দরকার। যেমন আমার টবে যদি পানি জমে থাকে সেটা আমাকে ফেলে দেওয়া, নিয়মিত। তারপর আমার ডাবের খোসের মধ্যে যদি পানি জমে থাকে, বা ছাদের কিনারে যদি পানি জমে, মানে আপনি বলছেন সচেতনতা। এরপরে আপনি আসেন যে কর্তৃপক্ষের কিছু কথা, যেমন আপনার মনে আছে কিনা 80 থেকে 90 দশকের মধ্যে আপনার বিটিভিতে প্রচার হইতো যে আজ ওষুধ দেওয়া হবে, সবাই খাবার ঢেকে রাখুন। তখন কি হইতো, সবাই এতটা সময় দেওয়া হবে বলে সবাই খাবার টাবার ঢেকে রাখতো, হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় ডোবাতে দেওয়া হতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। আপনার চোখে পড়ে কি এখন এরকম ব্যবস্থা? আবার ওষুধ যে ছিটায় ফগার মেশিন দিয়ে, সেখানে ওষুধ নিয়ে কিন্তু অনেক দুর্নীতি রয়েছে, কথা আছে যে এখানে মিক্সড হচ্ছে বিভিন্ন কিছু, সেইটা এখন বন্ধ হয়ে গেছে। গত বছর আমি যেভাবে দেখেছিলাম যে বাড়ির আপনার গলিগুলোতে ড্রেনগুলোতে দেওয়া হইতো, এবার আমার চোখে খুবই কম পড়ছে, পড়েছে কিনা আমার মনে নাই। তো এখন এই কারণে এখন এইবার আমাদের ডেঙ্গুর প্রকোপটা বেশি। এখন দেখা যাচ্ছে যে আপনার এই বিশেষজ্ঞদের মতে হচ্ছে গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রভাব আপনি যেটা বললেন যে বেশি, এটার করার জন্য সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নাই, যে এখানে ওই যে আমি বললাম যে পরিকল্পিতভাবে যে ডেঙ্গু নিধনে, মশা নিধনের ব্যবস্থা নেওয়া, এটা কোনো প্ল্যানিং নাই। এখন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর বেজির আহমেদ বলেছেন যে
এই আপনার মশা কম কম না হওয়ার কারণ, 3টা কারণ, প্রকোপটা কমে না যাওয়ার কারণ হচ্ছে 3টা। প্রথমত হচ্ছে ওই যে আমি বললাম আপনাকে, বৃষ্টিপাত হচ্ছে, জমে থাকার থেকে মশা তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনার শহরের পাশাপাশি গ্রামেও প্লাস্টিক ব্যবহার হচ্ছে, প্লাস্টিকের বোতলের মধ্যে তারপরে পানি জমে থাকে। হ্যাঁ, একটা পলিথিনে যদি আপনি ফেলে রাখেন, এটার মধ্যে একটু পানি থাকবে, এটা পানিটা তো শুষে নিচ্ছে না, পলিথিনটা তো পচতেছে না, এই কারণে আপনার মশা বেড়ে যাচ্ছে। তৃতীয় হচ্ছে এই যে আমি যেটা বললাম, সিটি কর্পোরেশনের কর্মসূচি বা কর্তৃপক্ষের কর্মসূচি মশক নিয়ন্ত্রণের কোনো কর্মসূচি করছে না। তো এই কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যায় আপনার ফ্লোরে চিকিৎসা চলছে। তা এইটার জন্য সবাইকে সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষ না, কর্তৃপক্ষ, জনসাধারণ এবং যারা এর জন্য কাজ করে যাচ্ছেন, গবেষকরা আছেন, তাদেরও শুধু গবেষণা করে গেলে হবে না, পাশাপাশি পাশে সাধারণ মানুষের পাশেও দাঁড়াতে হবে। ধন্যবাদ আপনাকে কাউসার ভাই, সুন্দর একটা আলাপ আলোচনা করার জন্য। জনস্বাস্থ্য বিষয়ে আসলে আমাদের সবারই সচেতন হওয়া উচিত, কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে বা যারা সরকার, সবকিছু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। ওয়ার্ড পর্যায়ে যারা প্রতিনিধি থাকে, বা ধরেন আপনি একটা আবাসিক এলাকায় থাকেন, আবাসিক এলাকায় নিশ্চয়ই একটা সোসাইটি আছে, অবশ্যই সোসাইটির প্রধান আছে, তাদেরকে মিলে আপনারা পরিষ্কার করেন না, সপ্তাহে একদিন ছুটির দিনগুলোতে আনাচে কানাচে পরিষ্কার করুন, নিচের টপগুলো পরিষ্কার করুন নিয়মিতভাবে, ছাদে একবার যে ঘুরে আসুন কোথায় পানি জমেছে, আরেকজনের ব্যালকনিতে পানি জমেছে, আপনার নাক শিটকে লাভ নেই, কারণ ওখানে মশা আপনার বাসায় ঢুকবে। আমি একটু ইন্টারভিউ করি, যেটা হচ্ছে কাজল ভাই, আমি ভালো থাকার জন্য, আমি সুস্থ থাকার জন্য, আমি পরিষ্কার থাকি, আমি যে আমার জায়গাটা আমি গুছিয়ে রাখি, আমার জায়গাটা যাতে মশা না হয় সেই দিকে আমি সচেতন হই, এইরকম প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয় তাহলে কর্তৃপক্ষ লাগে না। হ্যাঁ, নিজেরাই সমস্যা, কারণ আপনার জরিমানা করে আপনার কিচ্ছু হয় না, জরিমানা করে আপনি জরিমানা করে যাবেন, আবার সেই আগের অবস্থায় থাকবে। তো আমরা চাই মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হোক, আরো মানে নিজের মনে করে নিজের জিনিসগুলো পরিষ্কার রাখা। আর আপনার মনে করেন নিত্যপণ্য যে আলাপ করলাম, আপনার নিত্যপণ্য আসলে এটা কর্তৃপক্ষ, এটা আমাদের কিছু করার নেই, কর্তৃপক্ষকে আরো সজাগ দৃষ্টি হবে। কারণ মানুষ যদি এই দুবেলা পেট পুরে না হোক, বেঁচে থাকার মতো খাবার জন্য যদি বাজারে যে নিরাশ হয়ে ফিরে আসতে হয়, তাহলে কিন্তু একসময় এটা বিদ্রোহের সৃষ্টি হয়। তো আমরা চাই না সেই পর্যায়ে যাক। এই সরকারের উপরে আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে, এবং সরকারের যে বাণিজ্য থেকে মন্ত্রণালয় রয়েছে এবং বাজার সংশ্লিষ্ট যেগুলো সংস্থাগুলো রয়েছে, এগুলো আরো অ্যাক্টিভ হয়ে সো কল আমরা যে সিন্ডিকেট বলি, সিন্ডিকেট ভাঙবে। কারণ এখন তার পলিটিক্যাল পার্টি নাই, যে পলিটিক্যাল পার্টিকে ছত্রছায়ায় সিন্ডিকেট চলতেছে, তাই এই সিন্ডিকেটে ভাঙতে হবে এবং একটা স্বস্তির পর্যায়ে। জানি বিশ্ব বাজারে জিনিসপত্রের দাম বেশি, তো এত তো বেশি না। অনেক সময় দেখা যায় বা উদাহরণ দেওয়া যায়, পাকিস্তানে টমেটো 400 টাকা, এখানে আপনার 200 টাকায় পাচ্ছেন। পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো তো দেশের বাইরে, ওদের অস্থিরতা অবস্থা অনেক খারাপ। আমাদের কাজল ভাই, কিন্তু ওই যে আমার তো ওই যে শিং মাছ আমদানি করতে হচ্ছে না, সেটাই তো পুঁটি মাছ আমদানি করতে হচ্ছে না, এগুলো দাম কেন বেশি? সবজি তো আমদানি করতে, তাই এগুলা আপনার কৃষকও যেন লাভবান হয়, মধ্যস্থকারী ভালো থাকে, মধ্যস্থকারীদের ভাঙতে হবে, সরাসরি কৃষকের পণ্য যেন বাজারে আসে সেই ব্যবস্থা করতে হবে, সেই আশা। আর পলিটিক্যাল বিষয়ে যে আলাপ করলাম, পলিটিক্যাল বিষয় নির্বাচনমুখী আবেগ আছে, কিন্তু এখানে আন্দোলনও আছে, মাঠ পর্যায়ে আছে। এদিকে আমাদের খবর সংযোগের চোখ রয়েছে, যখন যে আপডেট আসবে আমাদের এই পলিটিক্স অনুষ্ঠানে আপনাদেরকে আমরা তা দেখানোর চেষ্টা করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,